আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যেই তাইওয়ানের অদূরে যুক্তরাষ্ট্র জাপানের মহড়া। সিরিয়া থেকে যে কারণে S-400 ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া। বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণই মূল নায়ক, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। সিরিয়ায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা করল রাশিয়া। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। উত্তেজনার মধ্যেই তাইওয়ানের অদূরে যুক্তরাষ্ট্র জাপানের মহড়া। তাইওয়ান প্রণালীতে মার্কিন 2 যুদ্ধ জাহাজ ঢুকছে আগেই। এবার দেশটির অদূরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করল যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের স্বার্থ ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু করল দুই দেশ। চীনা উপকূলের অদূরে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকার 7ম নৌবহরের পাশাপাশি অংশ নিয়েছে স্থল সেনার বিশেষ এয়ারবোর্ন ডিভিশন এবং গোলনাস ব্রিগেড। তাইওয়ান প্রণালীতে চীনের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্যই পেন্টাগনে এই প্রস্তুতি বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। চীন তাইওয়ান সংকটের মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের অন্তর্ভুক্ত 2টি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছে। আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার USS অ্যান্টিএটাম এবং USS চ্যালেঞ্জার শিবিরের এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাইওয়ান প্রণালীর অদূরে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধ জাহাজ USS রোনাল্ড রেগান, ডেস্ট্রয়ার গোত্রের রণতরী USS হিগিন্স এবং দ্রুত সেনা অবতরণের উপযোগী রণতরী USS ত্রিপোলিও মোতায়েন রয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে অবশ্য পুরো বিষয়টিকে রুটিন প্রক্রিয়া বলে দাবি করা হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং নিরাপদ রাখার জন্যই তাদের এই পদক্ষেপ। বস্তুত 80 দশক থেকেই জাপানের সঙ্গে বার্ষিক ওরিয়েন্ট শিল্ড মহড়া চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। আন্তর্জাতিক আইন মেনে চলে এই মহড়া, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠেছে সময় নির্বাচন নিয়ে। সিরিয়া থেকে যে কারণে S-300 ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া। সিরিয়া থেকে একটি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। ইসরায়েলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। ইমেজস্যাট ইন্টারন্যাশনাল গত এপ্রিলে সিরিয়ার মাফিয়াফে S-300 অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারির উপস্থিতি এবং 25শে আগস্ট টার্তুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। পৃথক ছবিতে 12 এবং 17 আগস্টের মধ্যে সিরিয়ার টার্তুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। 20 আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়। ISI বলছে, টার্তুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারি উৎপাদনগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভরোসিস্কি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। তুরস্কের দারদানেসেল প্রণালী হয়ে জাহাজটি বর্তমানে নভরোসিস্কি রয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই সিরিয়া থেকে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো। সিরিয়ায় মোতায়েন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের 4টি জঙ্গি বিমান গত বৃহস্পতিবার রাতে সিরিয়ায় মাইসাব শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের 4টি বিমান থেকে মোট 4টি ক্রুজ এবং 16টি গাইডেড বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 60টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়। বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণই মূল নায়ক,
বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত সব ঘটনায় জনগণই ছিলেন মূল নায়ক, আর এই বাস্তবতায় রয়েছে সবার জন্য শিক্ষা। জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিভাবে আচরণ করতে হবে, এখানে এই শিক্ষা রয়েছে। ইরানের জাতীয় সরকার সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও মন্ত্রিসভার সদস্যরা। 1981 সালের এই দিনে অর্থাৎ 30 আগস্ট এক বোমা বিস্ফোরণে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বনোহার শাহাদাত বরণ করেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানে প্রতি বছর 24 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত সরকার সপ্তাহ পালিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আজ প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শহীদ রাজাই ও বহনারকে ইসলামী বিপ্লবী ইরানের দুইজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে বর্ণনা করে বলেন, শাহাদাত হচ্ছে এই দুই প্রিয় ব্যক্তিত্বের জন্য আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত উপহার। আয়াতুল্লাহ উজমা খামেনি আর বলেন, বড় ঘটনাগুলোকে ভুলে যাওয়া বা উপেক্ষা করা পতন হিসেবে গণ্য হয়, এটা করা যাবে না। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, যেসব বিষয় বা ঘটনা সব সময় মানুষের মনে থাকা প্রয়োজন সেগুলো কয়েকটি হলো বিপ্লবের সময় গণজাগরণ, সাম্রাজ্যবাদের মোকাবেলায় বিপ্লবের বিস্ময়, বিশ্বের বলদর্পীদের নিরবিচ্ছিন্ন শত্রুতা, সাদ্দামের বিমান হামলার মোকাবেলায় রাজধানী সহ গোটা দেশের অরক্ষিত অব্যবস্থা, বিপ্লবের প্রথম দিকে গোটা দেশে সন্ত্রাসীদের তৎপরতা ও অনিরাপত্তা বৃদ্ধি, বিপ্লবের পর বিভিন্ন সরকার ও সংসদের কর্মতৎপরতা, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সহ বিভিন্ন ফ্রন্টে শত্রুর মোকাবেলায় গোটা জাতির নীতি নির্ধারণী ভূমিকা এবং মিছিল সমাবেশ নানা অনুষ্ঠানে জনগণের প্রশংসনীয় উপস্থিতি। এ সময় তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান শহীদ কাজেম সুলাইমানি জানাজা ও দাফন অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা স্মরণ করেন। আয়াতুল্লাহ উজমা খামেনি ইরানের বর্তমান সরকারের নানা সাফল্য তুলে ধরে বলেন, মানুষের মনে আবারও আশা সঞ্চারিত করা ও আস্থা জাগিয়ে তোলা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি আরো বলেন, জনগণ দেখেছে সরকার মাঠে রয়েছে এবং জনগণের সমস্যা সমাধান ও তাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা মানুষের মধ্যে আবারও আশা সঞ্চারিত করতে ও আস্থা জাগাতে অনেকটাই সফল হয়েছে। অবশ্য সরকারের এসব প্রচেষ্টা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে এবং কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত প্রয়োজনীয় সাফল্য আসেনি। সিরিয়ায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা করল রাশিয়া। সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া গতকাল এই নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েলের লাগাতার হামলার মধ্যে দিয়ে মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের কপটতা উন্মোচিত হয়েছে। নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সুস্পষ্ট করে বলেন, আমেরিকার সবুজ সংকেত নিয়েই ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত জুন মাসে দামেস্ক বিমানবন্দরের উপর হামলা চালায় ইসরায়েল। নেবেনজিয়া বলেন, সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরায়েলের এসব হামলার বিরুদ্ধে আমরা জোরালো নিন্দা জানাই। তিনি আরো বলেন, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করা গেলেই শুধুমাত্র দেশটিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের 4টি জঙ্গি বিমান গত বৃহস্পতিবার সিরিয়ার মাইসাব শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরায়েলের 4টি বিমান থেকে মোট 4টি ক্রুজ এবং 6টি গাইডেড এরিয়াল বোমা ওই কেন্দ্রের উপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 7টি বোমা ধ্বংস করতে সক্ষম হয়। ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান। বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে ইরান। বন্ধ করা হয়েছে ফ্লাইট। মঙ্গলবার ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি নাগরিকদের ইরাকে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা আল সদর রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর তারা অনুসারীরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 30 জন নিহত হয়। ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরামাদির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইরাকের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানিদের ইরাক ভ্রমণ না করা প্রয়োজন।